তুমি 3টা সাবজেক্টে A+ মিস করেছো, বাকি সবগুলো তুমি A+ পেয়েছো। এই কৃষিতে A+ পাওয়ার কারণে তোমার টোটাল রেজাল্টটা GPA 5 চলে আসবে, A+ চলে আসবে, অর্থাৎ 3 পয়েন্ট যোগ হবে। আবার তুমি একটা সাবজেক্টে A- পেয়েছো, বাকি সবগুলো A+ পেয়েছো, কৃষিতে A+ পাওয়ার কারণে তোমার A+ চলে আসবে। আবার তুমি একটা সাবজেক্টে A- পেয়েছো, আর একটা সাবজেক্টে A গ্রেড পেয়েছো, তারপরেও কৃষিতে A+ পাওয়ার কারণে তোমার A+ চলে আসবে। তাহলে চিন্তা করে দেখো কতটা হেল্প করে এই সাবজেক্টে, অথচ এই সাবজেক্টে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। কিন্তু আমি তোমাদের সেই পথটাকে কিছুটা হলেও সহজ করে দেবো ইনশাল্লাহ। মাত্র 3 থেকে 4 দিনে কৃষিতে A+ পাওয়া সম্ভব, যদি এইভাবে প্ল্যানিং করে তুমি পড়তে পারো। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। আমি আবারও বলেছি, কৃষিতে কিন্তু সর্বোচ্চ 3টা সাবজেক্টকে তোমাকে টানবে। যদি 3টা সাবজেক্টে A গ্রেড আসে, তাহলে কৃষিতে A+ পাওয়ার কারণে তুমি A+ পাবে। তাহলে এই সাবজেক্টটিকে মহা গুরুত্বপূর্ণ মনে করে, অসময়ের শ্রেষ্ঠ বন্ধু মনে করে পড়াশোনা করা উচিত। আমি আবারও বলছি, এই সাবজেক্টকে কোনো মতে তোমরা ডিনাই করবা না। 299টা MCQ, খুব বেশি কিন্তু না, চাইলে একদিনে ফুল কমপ্লিট করা পসিবল। তোমরা দেখতে পাচ্ছ কোনটি ফাইটোপ্লাঙ্কটন। আমার এই MCQগুলো তোমার 100% কমন পড়বে। কেন? লজিক আছে না, সেই লজিকটা দেখাচ্ছি, যেটা অনেকে দেয় না। যেমন ধরো এই প্রশ্নটায় বলা হয়েছে কোনটি ফাইটোপ্লাঙ্কটন। একটা অপশন, দুটো অপশন, 3টা অপশন, প্রত্যেকটা সিঙ্গেল অপশন, কিন্তু উত্তরে দেখো আমি ক্লোরেলা, অ্যানাবেনা এবং মাইক্রোসিস্ট 3টা দিয়েছি। কেন? কারণ এই একটা ছিল আমাদের অপশনে, বাকি দুটো আমি মূল বই থেকে নিয়েছি। তাহলে তোমার জন্য আমি মূল বইটা বিশ্লেষণ করেছি। এটা বেস্ট না? সেম আরেকটা কোশ্চেন দেখো, পাট গাছের ক্ষতি করে নিচের কোন পোকা? উত্তর হচ্ছে কি উড়চঙ্গা। কেন? ঘোড়া পোকা, তেলে পোকা এবং বিষে পোকা হতে পারে না? হতে পারে তো। তার মানে এই কোশ্চেনটা শুধুমাত্র এইটা অপশনে থাকবে, অথবা এটা অপশনে থাকবে, অথবা এটা অপশনে থাকবে, যে কোনো একটা থাকতে পারে। আমি তোমার জন্য উত্তরের পাশাপাশি মূল বই থেকে প্রশ্নগুলো নিয়েছি, মূল বই থেকে অপশনগুলো নিয়েছি। দেখো তো কোনো বই ভাবে দেওয়া আছে কিনা, নাই তো। এটা হচ্ছে আমার বিশ্লেষণ। এই জন্য এটা পড়া মানে হচ্ছে তোমার মূল বইটাও কিন্তু বিশ্লেষণ হয়ে যাচ্ছে। এই জন্যই আমার MCQগুলো এতগুলো 299টি 199টি এত কম হয়। কেন? আমি একটার মধ্যে অনেকগুলো অপশন দিয়ে রাখছি, যেন এটা পড়ার পাশাপাশি মূল বইটাও তোমাদের বিশ্লেষণ হয়ে যায়। এটাই হচ্ছে মূল ম্যাজিক। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখি। আমরা এখন 3 স্টেপ বিশ্লেষণ করব। প্রথম হচ্ছে বোর্ড। দেখো বোর্ড প্রশ্নগুলো 2015 থেকে 2025 পর্যন্ত বরাবরই যেটা আমি করে থাকি, পাঠ্য বই অ্যানালাইসিস প্রতিটা লাইন। আজকে দেখবা পাঠ্য বইটা কীভাবে বিশ্লেষণ করতে হয়, কীভাবে প্রতিটা পরিচ্ছেদ অনুযায়ী পড়তে হয়। নেক্সট হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস। টেস্ট পেপারে কয়টা স্কুল আছে? ধরো সব মিলিয়ে 100 বা 100+ স্কুল আছে এই টেস্ট পেপারে। এখান থেকে কোন প্রশ্নগুলো বেশি বেশি রিপিট হয়েছে, যে স্কুলগুলোকে আমরা বেস্ট মনে করি, সেই স্কুলের প্রশ্নগুলো আমি রাখছি এখানে। উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো আমি এখান থেকে বেশিরভাগ নিয়েছি। ওকে, তার মানে তোমার টেস্ট পেপারটাও কিন্তু বিশ্লেষণ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে যদি বোর্ড প্রশ্নের বিশ্লেষণ দেখি, দেখো তুলার জমিতে কয়টি চাষ দেওয়া দরকার? উত্তর হচ্ছে 8টি। এখানে কতগুলো বোর্ডে 23 সালের এই কোশ্চেনটা 25 সালে রিপিট করলো, 22 সালের এই কোশ্চেনটা 23 সালে রিপিট করলো, 25 সালে রিপিট করলো। তাহলে একটা প্রশ্ন এতবার রিপিট হচ্ছে, তাহলে এই কোশ্চেন তোমার রিপিট হতে পারে না? পারে। এই জন্য এই প্রশ্নকে শুরুতেই পড়ে রাখতে হবে। এই টাইপের কোশ্চেনগুলো স্টেপ 2তে আমি রাখছি। নেক্সট, আবার মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে? এটা হচ্ছে 30টি। দেখো এটা কত 23-এ আসছে এবং এটা হচ্ছে 22-এ আসছে, তাহলে 22 সালের কোশ্চেনটা 23 সালে রিপিট হয়েছে। আমার 26 সালে রিপিট হতে পারে না? পারে তো। তাহলে এই বোর্ড প্রশ্নগুলো তোমাকে সর্বাধিক গুরুত্ব সহকারে পড়তে হবে, কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার আসছে সেইটা। এরপর টেস্ট পেপারে কোনটা সবচেয়ে বেশিবার আসছে, রাইট? আমরা আরও কয়েকটা কোশ্চেন দেখি। দেখতে পাচ্ছ আর্দ্রতা কত থাকা প্রয়োজন, এটা কতবার আসে? 25-এ, তারপর হচ্ছে দেখতে পাচ্ছ 22-এ এবং 19-এ। তাহলে 19 সালের কোশ্চেন 22 সালে আসছে, আবার 25-এ আসছে, যে কোনো একটা বোর্ডে বছর আসবে। উত্তর দেখতে পাচ্ছি কত? 12%। উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম কোনটি? সেটা হচ্ছে কি বীজ। তাহলে 24 সালের কোশ্চেন 25 সালে, আবার 23 সালের কোশ্চেন 24 সালে রিপিট হয়েছে। তাহলে এই প্রশ্নগুলো আমি স্টেপ 2তে রাখছি। স্টেপ 1 হচ্ছে মূল বইটা বিশ্লেষণ করেছি খুবই ভালো মতো করে তোমার জন্য। তোমার সময়টাকে, আমি একটা কথা সবসময় বলে থাকি, তোমার 7 দিনের পড়া 3 দিনে, 10 দিনের পড়া 4 দিনে কমপ্লিট হয়ে যাবে, শুধুমাত্র এই শীটটা তোমার কাছে থাকলে।
রাইট? ইতিমধ্যে যারা আমার কোর্সে এনরোল করা আছে তারা অবশ্যই ব্যাপারটা বুঝতে পারে। কোর্স বলতে হচ্ছে পিডিএফটা দিব, সেই পিডিএফটা আপনি কীভাবে পড়বেন 5 থেকে 7 মিনিট একটা গাইডলাইন দেওয়া থাকবে। ঘন্টার পর ঘন্টা এখন ক্লাস করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। মূল বইয়ের উপরে ফোকাস করো, ভালো একটা সাজেশন ফলো করো, ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করবা। এটাই হচ্ছে মূল ম্যাজিক। নেক্সট, আলুর ব্যাপক ক্ষতি করে কোন রোগ? এটা হচ্ছে আলুর মোড়ক রোগ। 24-এর কোশ্চেন 23 এবং 16, তাহলে 16-র কোশ্চেন 22-এ আসছে, 23-এ আসছে, 24-এ আসছে। কত ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, চিন্তা করে দেখো। তাহলে 25-এ আসে না, তাহলে 26-এর কোশ্চেন আসবে, এটা হচ্ছে পড়তে হবে মাস্ট। নেক্সট, অবস্থান এবং বিস্তৃতি ভেদে বনাঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হচ্ছে কত? 5 ভাগে। এটা 25-এ আসছে, 24-এর কোশ্চেন। বোর্ড প্রশ্ন যে রিপিট হচ্ছে, কোনগুলো রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলো তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে তুমি সরাসরি পরীক্ষা ভালো করতে পারবে, সরাসরি দ্রুত সবার আগে এক্সামটা শেষ করতে পারবে। নেক্সট, এবার নিচের কোনটি ত্রিফলা? আবার দেখতে পাচ্ছ বোর্ড প্রশ্ন, এটা হচ্ছে কি আমলকি, হরিতকি আর হচ্ছে বহেরা। এটা দেখতে পাচ্ছি 23-এ আসছে, 20-এ আসছে এবং হচ্ছে 24-এ আসছে এই কোশ্চেনটি। এই প্রশ্নগুলো সবার আগে শিখতে হবে, ওকে? আচ্ছা, তারপর আমরা যাচ্ছি হচ্ছে কি, দেখতে পাচ্ছ টেস্ট পেপার অ্যানালাইসিস। টেস্ট পেপারে এই কোশ্চেনটা খুব ভালো আসছে, কয়েকবার দেখলাম আসছে, কয়েকটি স্কুলে দেখতে পেলাম এই কোশ্চেনটা আসছে। তাহলে আমি শুরুতেই রাখবো লাস্টের অধ্যায়ের কোশ্চেন। কি বলা হয়েছে? ঝাউ গাছের বীজ সংরক্ষণ করতে হয় কোন সময়? এটা হচ্ছে মে জুন মাসে। ওকে, পরের যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনটা হচ্ছে মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কবে? এটা বোর্ডেও আসছে এবং হচ্ছে টেস্ট পেপারে অনেকগুলো স্কুলেও দেখতে পেলাম এই কোশ্চেনটা দিয়েছে। বোর্ড পরীক্ষাও আসছে, টেস্ট পেপারের কোশ্চেনগুলোতেও সর্বাধিকবার দেওয়া হয়েছে। তাহলে চেক ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইটটা আছে www.rajuacademy.com, সেখানে গেলেই তুমি পেয়ে যাবা মূল বই বিশ্লেষণ করে আমি কীভাবে শীটটা সাজিয়েছি। আবার বলছি, দেখো আমাদের পিডিএফ কোর্স ডিটেলস যেটা দেওয়া আছে, এই নাম্বারটায় জাস্ট লিখবে স্যার আমি পিডিএফ কোর্সটা নিতে চাই, আমি তোমাকে ডিটেলসটা পাঠিয়ে দেবো, তাহলেই বুঝতে পারবা। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে সেই পাঠ্য বইটা বিশ্লেষণটা দেখব। পাঠ্য বই বিশ্লেষণটা কীভাবে করতে হয়, কীভাবে করলে তুমি শতভাগ কমন পাবে সেটা আজকে দেখাবো। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুরু করব প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি, এটা দিয়ে। আমি তোমাদের ইতিমধ্যে বলেছি আমরা মূল বইটা বিশ্লেষণ করব। কেন তোমার হয়ে এই কাজটা আমি করে দিয়েছি সেটা তোমরা এই প্রথম ধাপ মূল বই বিশ্লেষণ এই অংশটুকু দেখলে বুঝতে পারবে। দেখো আমি পরিচ্ছেদ ধরে ধরে বিশ্লেষণটা করেছি। যেমন প্রথমে দেয়া হয়েছে ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর পর্যন্ত স্তরকে মাটি বলা হয়। মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে 30টি কৃষি পরিবেশে অঞ্চলে ভাগ করা হয়েছে। এটা কিন্তু আমি এমসিকিউ অংশেও দিয়েছি। 30টি কৃষি পরিবেশ অঞ্চলকে 5টি ভাগে আবার ভাগ করা হয়েছে। তার 30টি হচ্ছে কৃষি পরিবেশ, সেই কৃষি পরিবেশকে আবার 5টি অঞ্চলে মানে 5টি ভাগে ভাগ করা হয়েছে। জমি প্রস্তুতে, তাহলে প্রথম পরিচ্ছেদটা কিন্তু হয়ে গেল, মানে আমাদের যে পরিচ্ছেদটা দেয়া আছে জমি প্রস্তুতের প্রথম ধাপ ভূমি কর্ষণ করা, তাহলে প্রথম ধাপটা হচ্ছে ভূমি কর্ষণ করা। মাটির নিচের পোকার মধ্যে অন্যতম হলো উই পোকা। তোলার জমিতে 8টি চাষ দেয়া দরকার, বিনা চাষে উৎপাদন করা যায় হচ্ছে পান। দেখো আর একটা পরিচ্ছেদ চলে গেল, তার মানে চিন্তা করে দেখো আমি মূল বইটা কিভাবে বিশ্লেষণ করেছি তোমাদের জন্য। এই সেম এমসিকিউগুলো কিন্তু আমাদের মূল অংশেও কিন্তু থাকবে। ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণ বায়ু প্রবাহ এবং হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়কে 4 শ্রেণীতে ভাগ করা যায়। ভূমিক্ষয়ের ফলে জমিতে কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য কৃষকের সার খরচ বেড়ে যাবে যদি ভূমিক্ষয়টা বেশি হয়ে যায়। ডাল চাষের ফলে ভূমিক্ষয় রোধ করা যায়, তার একটা ফসল আমরা দেখতে পেলাম যে ফসলটার ফলে আমরা ভূমিক্ষয় রোধ করতে পারবো, সেটা হচ্ছে ডাল চাষ। বীজ, আমাদের আর একটা পরিচ্ছেদ কিন্তু হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা। বীজ সংরক্ষণের জন্য আর্দ্রতা 14% কম হওয়া দরকার। বীজের আর্দ্রতা 35 থেকে 60% হলে অঙ্কুরোদ্গম শুরু হয়। ক্ষেত থেকে ফসল কাটার সময় বীজের আর্দ্রতা থাকে 18% থেকে 40%। ধান বীজ বাছাই করতে বীজের 80% গজানোর সক্ষমতা থাকা প্রয়োজন। পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আর্দ্রতা হবে 12%। জীবনশক্তি পরীক্ষার বীজের জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি করে। মাছ চাষের আর একটা পরিচ্ছেদ কিন্তু আমাদের হয়ে গেল। মাছ চাষে অর্ধেকের বেশি খরচ হয় খাদ্য খাতে। ফিশ মিল হলো মাছের প্রাণীজাত খাদ্য। সন্ধ্যায় চিংড়ি মাছের খাবার দিতে হয়। ইউরিয়া মোলাসেস
খড় তৈরি প্রতি 1 কেজি ইউরিয়ার জন্য 20 লিটার পানি এবং 60 কেজি খড় প্রয়োজন। চিন্তা করে দেখো, তাহলে 1 কেজি ইউরিয়ার জন্য, আবার তাহলে 2 কেজি হলে ডাবল হয়ে যাবে, 3 কেজি বলতে পারে, 4 কেজি বলতে পারে, 5 কেজি বলতে পারে। সেই ক্ষেত্রে এমসিকিউটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে। একটি গরুকে দৈনিক মোলাসেস ব্লক দিতে হবে হচ্ছে কত, 30 গ্রাম, মানে 300 গ্রাম সরি। হে তৈরির জন্য বেশি প্রয়োজন মাসকলাই এবং হচ্ছে সবুজ খেসারি। আর একটা পরিচ্ছেদ চলে গেল, শুষ্ক অ্যালজিতে শতকরা 50 থেকে 70 ভাগ আমিষ থাকে। অ্যালজিতে চর্বির পরিমাণ শতকরা 20 থেকে হচ্ছে 22 ভাগ। FCR মানে হচ্ছে ফুড কনভার্সন আর্চার রেশিও। চিন্তা করে দেখো, তোমার হয়ে আমি সবগুলো পরিচ্ছেদ কিন্তু পড়ে দিলাম, তোমার জন্য আমি এমসিকিউ এই অংশটা সাজিয়ে দিয়েছি। এমসিকিউ অংশটা তোমার জন্য সাজিয়ে দিয়েছি যেন তোমার পড়াটা আমি কিন্তু অনেক সময় এই কথাগুলো বলে থাকি, বলে তোমার 7 দিনের পর আমি 3 দিনে করে দিব, 10 দিনের পর 4 দিনে শেষ হয়ে যাবে। এরকম কেন বলি? চিন্তা করে দেখো, তুমি যখন সম্পূর্ণ বইটা পড়বে আর এইটা পড়বে, তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য সৃষ্টি হবে। বই রিডিং পড়া আর হচ্ছে প্রশ্ন দিয়ে পড়া, সেটা কিন্তু অনেক ভিন্ন। আমরা প্রথম এমসিকিউ চলে আসলাম। কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয়? আমরা ইতিমধ্যে জেনে আসছি 15 থেকে 18। দেখো, ইতিমধ্যে কিন্তু আমার একবার পড়া হয়ে গেছে, এখন 2বার পড়া হয়ে গেল। এ দেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হবে? উত্তরাঞ্চল। বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালো হয়? দিনাজপুর। চিন্তা করে দেখো, গমের চাষ কিন্তু দুটার কথাই বলা হয়েছে, তাহলে উত্তরাঞ্চলের মধ্যে দিনাজপুর। মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী 30টি কৃষি পরিবেশ অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়? আমরা ইতিমধ্যে জেনে আসছি, সেটা হচ্ছে কত, 5 ভাগে বা 5টি। নেক্সট, আদর্শ মাটি বলা হয় নিচের কোনটিকে? দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে সব ধরনের ফসলই ফলে যায়। এই জন্য মধুপুর ও বরেন্দ্র অঞ্চলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জমি হচ্ছে উঁচু, জৈব পদার্থের মাত্রা নিম্নমানের, মাটি অম্লমান হচ্ছে 5.5 থেকে 6.5 পর্যন্ত। 3টাই সঠিক। এখন দেখো, এই এমসিকিউটা পরীক্ষায় আসলো, কি করলো? 1 নাম্বার অপশন চেঞ্জ করে আর অন্য একটা অপশন দিল। এটা কিন্তু হতেই পারে, ডিরেক্ট এটাই একবার 3টা অপশন সহই দিবে, এটা কিন্তু নাও হতে পারে। কিন্তু মধুপুর এবং বরেন্দ্র অঞ্চলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই কথাটা সেম থাকতে পারে। তার মানে এইটা হচ্ছে 2 নাম্বার ধাপের কোশ্চেন, 2 নাম্বার ধাপের কোশ্চেন, রাইট? বহুপদী। দ্যাট মিন্স এই প্রশ্নগুলো কিন্তু পরিবর্তন হতে পারে, অপশনগুলো পরিবর্তন করে দিতে পারে, যেটা আমি বাংলা প্রথম পত্রে বলে আসছি। ধান গাছ যে মাটিতে ভালো জন্মে সেটা হচ্ছে কাদা মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। তাহলে ধান গাছ যে মাটিতে ভালো জন্মে সেটা হচ্ছে কাদা মাটি এবং বলছে কাদা দোআঁশ মাটি। বেলে মাটিতে ধান গাছ ভালো হয় না, তার মানে আনসার হচ্ছে 1 আর হচ্ছে 2। চিন্তা করে দেখো কি সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা সাজানোর টেকটিক্স কিন্তু আমি বলে দিয়েছি। চিন্তা করে দেখো, উক্ত এলাকার রবি মৌসুমের বৃষ্টি নির্ভর ফসলগুলো হলো গম ও সরিষা, মূলা এবং হচ্ছে বেগুন। এই 4টার দিকে নজর দিতে হবে। তাহলে গম ও সরিষা, মূলা ও বেগুন, পাট এবং হচ্ছে কাঁকরোল কিন্তু হবে না। কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জমি প্রস্তুতি। জমি প্রস্তুত ভালো হলে ফসল ভালো হবে না, এটা মাস্ট। জমি প্রস্তুতের প্রথম ধাপ কোনটি? ভূমিকর্ষণ, যেটা আমরা ইতিমধ্যে শুরুতেই জানলাম। ঠিক আছে না? চিন্তা করে দেখো, তার মানে প্রশ্নগুলো কিন্তু রিপিট করতেছি তোমাদের জন্য বারবার। মাটিস্থ অণুজীবের মধ্যে প্রধান কোনটি? ছত্রাক। মাটির নিচের পোকার মধ্যে অন্যতম কোনটি? এটা আমরা পড়ে আসছি, উই পোকা। তাহলে উপরের যে কথাগুলো তোমাকে লিখে দিয়েছি, সেই কথাগুলোর আলোকে এমসিকিউ সাজিয়ে দিয়েছি। তার মানে এই ভিডিওটি তোমরা যারা পিডিএফ ক্রয় করনি, আমার কোর্সে অন্তর্ভুক্ত নেই, তাদের একবার ভিডিও দেখা মানে 2বার রিভিশন হয়ে যাচ্ছে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে, রাইট? বৃষ্টি বা সেচের পানি নিচের দিকে প্রবাহিত হওয়ার সময় কোন ধরনের ভূমিক্ষয় সৃষ্টি হয়? সেটা হচ্ছে বলছে আন্তরণ ভূমিক্ষয়। এবার আমরা দেখব হচ্ছে নিচের কোনটি ভূমিক্ষয়ের জন্য সবচেয়ে ক্ষতিকর? এটা হচ্ছে বৃষ্টি, কারণ বৃষ্টিতে কিন্তু এটা হবে মাস্ট। ঝুম চাষ কোথায় হয়? পাহাড়ের ঢালে। ঝুম চাষ হচ্ছে পাহাড়ের ঢালেই হবে। কোন ফসলগুলো মাটি ক্ষয় রোধে চাষ করা উচিত? চীনাবাদাম হচ্ছে খেসারি। তাহলে চীনাবাদাম হচ্ছে খেসারি, এটা হচ্ছে মাটির ক্ষয় রোধ করে। ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আছে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, পাহাড় ধস। নিচের কোনটি সঠিক? আমরা দেখতে পাচ্ছি বায়ুপ্রবাহ আর হচ্ছে বৃষ্টিপাত, যেটা আমরা ইতিমধ্যে শুরুতে দেখে আসছি। ভূমিক্ষয়ের ফলে জমিতে কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য কৃষকের কোন খরচটি বেড়ে যাবে? এটা হচ্ছে সার। ধান বীজ বাছাই করতে বীজের শতকরা কত ভাগ গজানোর সক্ষমতা? 80%।
বীজের আর্দ্রতা কত হলে অঙ্কুরোদ্গম শুরু হয়? যে 35 থেকে 60%, এটা আমরা পড়ে আসছি। তার মানে এটা কিন্তু আমাদের রিপিট হয়ে গেল। তাহলে বীজের আর্দ্রতা কত হলে অঙ্কুরোদ্গম শুরু হয়? এটা হচ্ছে 35 থেকে 60%। নেক্সট, বীজের বস্তার পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয় হচ্ছে নিমের পাতা, আপেল বীজের গোড়া এবং হচ্ছে কমলা বীজের গোড়া। দেখতে পাচ্ছি আমরা নিমের পাতার হচ্ছে আপেল বীজের গোড়া, মানে আপেল বীজের গোড়াটা একবার গুঁড়া করে দিতে হবে ছিটিয়ে। বীজকে সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করলে যে সকল সুবিধা পাওয়া যায়, বীজের বিশুদ্ধতা বৃদ্ধি পাবে, অবশ্যই বীজ দেখতে আকর্ষণীয় হবে। হ্যাঁ, বীজ অবশ্যই এটা আকর্ষণীয়, মানে সুন্দর হয় বীজগুলো দেখতে। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়ে, 1, 2 আছে 3, রাইট। সাইলেজ তৈরিতে দুধালো গাভীর মানে জন্য কোন উদ্ভিদটি অধিক পুষ্টিযুক্ত? ভুট্টা গাছ। তার মানে সাইলেজ তৈরিতে দুধালো গাভীর জন্য কোন উদ্ভিদটি অধিক উপযুক্ত, মানে যে গাভীটা দুধ দিচ্ছে? ভুট্টা গাছ। রুই জাতীয় মাছের সম্পূরক খাদ্যে প্রোটিনের প্রয়োজন কত? 20 থেকে 30%। ফিশ মিলটা কি? শুটকির গুঁড়া। শুটকির গুঁড়া দিয়ে যে প্রাণীজ আমিষ। শুষ্ক অ্যালজিতে শতকরা 50 থেকে 70% কোন পুষ্টির খাদ্য থাকে? সেটা হচ্ছে আমিষ থাকে। কার্প বা রুই জাতীয় মাছের সম্পূরক খাদ্যে সরিষার খৈলের পরিমাণ কত? 45 থেকে 53%, রাইট। চিংড়ি মাছের খাবার দিতে হয় কখন? এটা আমরা পড়ে আসছি সন্ধ্যা মিলে। কোনটি মাছের প্রাণীজাত খাদ্য? ফিশ মিল, এটাও পড়ে আসছি প্রথম অংশে। তার মানে রিপিট হয়ে যাচ্ছে, এই জন্য কিছু কিছু প্রশ্ন একটু দ্রুত পড়ে যাচ্ছি। আমার সাথে ভিডিও দেখতেছো, নিশ্চিত তোমার 2 থেকে 3 বার দেখার পর এটা মুখস্থ হয়ে যাবে। মাছ চাষে অর্ধেকের বেশি খরচ কোন খাতে হয়? এটা হচ্ছে খাদ্য খরচে। চিংড়ি মাছের খাবার দিতে হয় কখন? এটা হচ্ছে সন্ধ্যায়। এটা কি 3 বার রিপিট হয়ে গেল? চিন্তা করে দেখো। নেক্সট, ইউরিয়া মোলাসেস ব্লক তৈরিতে ব্যবহার করা হয় কোনটি? খাবার চুন। শুষ্ক অ্যালজিতে শতকরা কত ভাগ আমিষ থাকে? 50 থেকে 70%। ওইটা ছিল কি ধাপ নাম্বার, তাহলে 1, 2 হয়ে গেল। এবার আসে আমরা কি 3 নাম্বার ধাপে। 3 নাম্বার ধাপটা কোনটা? যে প্রশ্নগুলো টেস্ট পেপারে বিভিন্ন স্কুলে আসছে, পাশাপাশি বোর্ডে প্রশ্নগুলো কম রিপিট করা হয়েছে, 1 বার বা 2 বার রিপিট করা হয়েছে, কিন্তু টেস্ট পেপার স্কুলগুলোতে বেশি আসছে। চিন্তা করে দেখো, তোমার জন্য 3 ধাপে সাজেশনগুলো তৈরি করা হয়। অনেকেই মনে করো মূল বই থেকে তুলে দিচ্ছি কিনা বা কোনো গাইড থেকে সরাসরি তুলে দিচ্ছি কিনা, তুমি খুঁজলেই বুঝতে পারবে এই প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট। তুমি এই ভিডিওটি দেখার পর কোন একটা স্কুলের পরীক্ষা দাও, আশা করি আগের চেয়ে অনেক ভালো রেজাল্ট করবে। এদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়? উত্তর অঞ্চলে, এটা রিপিট হয়ে গেল। বিনা চাষে কোনটি উৎপাদন করা যায়? পান এবং হচ্ছে ডাল, রিপিট হয়ে গেল। আলু ক্ষেতের প্রত্যেকটি নালা কত সেন্টিমিটার গভীর হয়? 10 থেকে 12। যে মাটিতে পাট ভালো জন্মে সেই মাটিটা হবে দোআঁশ। দোআঁশ সবার জন্যই হয়, বেলে দোআঁশ, এঁটেল। তাহলে 1 আর হচ্ছে 2 দেখতে পাচ্ছি। রবি মৌসুমে সেচ নির্ভর ফসল কোনটা? তিল, আলু এবং হচ্ছে মুগ। এই টাইপের এমসিকিউগুলো শিক্ষার্থীরা ভুল করে ফেলে, কারণ এখানে আরও কয়েকটা নাম চেঞ্জ করে দিতে পারে। তাহলে রবি মৌসুমের সেচ নির্ভর ফসল হচ্ছে কি? তিল, আলু এবং হচ্ছে মুগ। উপকূলীয় অঞ্চলের সেচ নির্ভর রবি ফসল টমেটো, রসুন এবং হচ্ছে তরমুজ। তাহলে দেখতে পাচ্ছি টমেটো এবং হচ্ছে তরমুজ। তাহলে উপকূলীয় অঞ্চলের সেচ নির্ভর রবি ফসল টমেটো এবং তরমুজটা ডিরেক্ট মুখস্থ করে ফেলো। আর উপরের অংশটা কি? আলু এবং হচ্ছে মুগ, মুখস্থ করে ফেলো। তার মানে এই প্রশ্নগুলো মুখস্থ থাক, এর সাথে যদি মূল বইয়ের কিছু টাচে রাখতে পারো, তাহলে তুমি একেবারে 25 আউট অফ 25 পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন, ভূমিকর্ষণে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, উঁচু নিচু জমিকে সমতল করে, ফসলের দ্রুত বংশবৃদ্ধিতে সহায়তা করে। নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে 1 আর হচ্ছে 2। অর্থাৎ মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, উঁচু নিচু জমিকে সমতল করে, ফসলের দ্রুত বংশ বৃদ্ধিতে সহায়তা করে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম অধ্যায়টা 40টা এমসিকিউ তোমাকে দিলাম, প্রথম অধ্যায় অলমোস্ট সবগুলো। এবার দ্বিতীয় অধ্যায় আমাদের হচ্ছে কি? কৃষি উপকরণ। উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম কোনটি? এটা হচ্ছে বীজ। তাহলে উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম হলো বীজ। বীজ আলো শোধন করতে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে বোরিক অ্যাসিড। উপরের অংশগুলোতে মানে 1 নাম্বার ধাপ তোমাকে দেওয়া হয় না, এর কারণটা হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু এটা পেইড কোর্সের একটা সাজেশন। ইউটিউব সার্চ বলে, ফেসবুক, সব জায়গায় সার্চ করে দেখো, তোমাকে এভাবে কেউ সাজেশন দিবে না, এই গ্যারান্টি কেউ দিবে না তোমাকে। সবাই কোর্স করাচ্ছে, সারা বছর কোর্স প্লাসেরা করাচ্ছে। চিন্তা করে দেখো, বাকিটুকু হয়তো বললাম না। বীজ আলো শোধন করতে কোনটি ব্যবহার করা যায়? বোরিক অ্যাসিড। জমি থেকে অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে ফেলাকে কি বলে? এটা হচ্ছে রোগিং।
বীজ আলু শোধন করে 3 লিটার পানিতে কত গ্রাম বোরিক পাউডার মেশাতে হবে? 3 লিটারে তাহলে হবে কত? 90 গ্রাম। 1 লিটার তাহলে কত হবে? 3 × 90 30 গ্রাম। সিম্পল। নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন ও মেঘলা আকাশ অবস্থা আলুতে কোন রোগের আক্রমণ বেশি দেখা যায়? লেট ব্লাইট রোগ। নিম্ন তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন, মেঘলা আকাশ অবস্থা, তাহলে এই ক্ষেত্রে লেট ব্লাইট রোগ এটা দেখা যায়। আলুর ব্যাপক ক্ষতি করে কোন রোগ? আলুর মোড়ক রোগ। তাহলে আলুর রোগ সম্পর্কে আমরা কিছুটা জানলাম। বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে কত ভাগ জৈব পদার্থ থাকা প্রয়োজন? 2%। আলু সংগ্রহের কতদিন পূর্বে হাম পুলিং করতে হয়? 7 থেকে 10 দিন। 7 থেকে 10 দিন। মাটির উপরে আলু গাছের সম্পূর্ণ অংশকে বলছে উপরে ফেলাকে কি বলে? এটা হচ্ছে হাম পুলিং। হাম পুলিংয়ের ফলে আলুর ত্বক শক্ত হয়। তাহলে হাম পুলিংয়ের ফলে আলুর ত্বকটা শক্ত হবে। 1, আলুর সংরক্ষণ গুণাগুণ বৃদ্ধি পায়। রোগাক্রান্ত গাছ থেকে রোগ বিস্তার কম হয়। চমৎকার। নিচের কোনটি পানির ভৌত গুণাগুণ? এটা হচ্ছে সূর্যালোক। তাহলে পানির ভৌত গুণাগুণের মধ্যে আছে কি? সূর্যালোক। এবার চলে আসলাম হচ্ছে কোন মাছ পুকুরের সকল স্তরের বিচরণ করে? তেলাপিয়া। তাহলে তেলাপিয়া উপর নিচে মধ্যম সব জায়গায় বিচরণ করে। দেশে বর্তমানে মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ অভ্যন্তরীণ জলাশয় থেকে আসে? 80%। নিচের কোনটি চরম বিপন্ন প্রজাতির মাছ? এটা হচ্ছে মহাশোল। মহাশোলটা চেষ্টা করতেছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, আমাদের মৎস্য গবেষণা প্রতিষ্ঠান চেষ্টা করতেছে এটা ছড়িয়ে দেওয়া যায় কিনা, কিন্তু এটা সম্ভব হবে না মনে হয়। মাছটা খুবই দেখতে সুন্দর এবং খুবই সুস্বাদু মাছ। আমি কখনো খাইনি, কিন্তু যেই খেয়েছে তাদের কাছে শুনেছি। যা পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়, পাহাড়ি যে অঞ্চলগুলো আছে সেখানে যে নদীগুলো আছে সেই নদীগুলোতে পাওয়া যায়। মহাশোল মাছটা দেখতে কিছুটা কি কোন মাছের মতো বলবো, যা হোক বলতে পারতেছি না নাম। 23 সেন্টিমিটারের চেয়ে ছোট আকারের ইলিশ মাছকে বলা হয় জাটকা। মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কবে? 1950 সালে। ফেব্রুয়ারি হতে জুন মাস পর্যন্ত 30 সেন্টিমিটার এর নিচে কোন মাছ ধরা নিষেধ? বোয়াল। বোয়াল, ইলিশ, মাগুর এবং হচ্ছে রুই। 30 সেন্টিমিটার, কোশ্চেনটার উত্তরটা কি ভুল আছে এখানে? ইলিশ মাছ হবে এটা? আই ডোন্ট 23 সেন্টিমিটার, এখন 30 সেন্টিমিটার না, বোয়ালও হতে পারে। ওকে, তোমরা কি করতে পারো এই 7 নম্বর কোশ্চেনটা ঠিক আছে কিনা তোমরা একটু কমেন্টস করে জানাতে পারো। আই থিঙ্ক ঠিকই আছে, যেহেতু অনেক ক্ষেত্রে আমরা যে কাজটা করি আমাকে টেস্ট পেপার বা গাইডের উপর নির্ভর করতে হয়, কারণ এই প্রশ্নগুলো তো আমি সরাসরি মূল বইয়ে পাবো না, আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এই জন্য টেস্ট পেপার গাইডের সহায়তা আমাকে নিতেই হবে, সাপ্লিমেন্টের সহায়তা নিতেই হবে। ওরা যে উত্তরটা দেয় সেই উত্তরটাই নিতে হয়। ভুল হলেও অনেক সময় ভুল থেকে যায়, তবে খুব বেশি ভুল থাকে না, 2-1টা ভুল মাঝে মাঝে থাকে। তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো, আমি আরেকবার চেক করে তোমাকে কমেন্টসের উত্তরটা দিয়ে দিব। তবে নিজের বংশ পরিচয় দিবে না। অনেক পণ্ডিত মশাইরা আছেন, তাদের সম্পর্কে কিছু না বলি। ভাই আমি মানুষ, আমার ভুল হতে পারে। কখন ইলিশ ধরা নিষেধ? 15 থেকে 24 অক্টোবর। হাঁস মুরগির ঘর কোন মুখী হলে ভালো হয়? এটা হচ্ছে দক্ষিণমুখী। দক্ষিণ দুয়ার গিয়েছে খুলি, এরকম একটা কথা বা কবিতা বা কোনো একটা গানের অংশ আছে হয়তো। হাঁস মুরগির ঘর কোন মুখী হলে ভালো? এটা হচ্ছে দক্ষিণমুখী। পশু পাখি পালনে আবাসনের উদ্দেশ্য পশুকে আশ্রয় এবং বিশ্রাম দেয়া, পশুর একক ও নিবিড় যত্ন নেয়া, উৎপাদন খরচ কমানো। তার মানে 3টাই কিন্তু পজিটিভ দিক। পশু পাখি পালনের আবাসন কেন তৈরি করে দেবো আমরা? তাহলে 3টা এখানে পজিটিভ দেখতে পাচ্ছি। আমিষের অভাব পূরণের জন্য মুরগিকে কোন খাদ্যটি খাওয়াতে হবে? এটা হচ্ছে শুটকি মাছের গুঁড়া। শুটকি মাছের গুঁড়াটা খাওয়াতে হবে। মাস হাঁস মুরগির খাদ্য বয়স এবং উদ্দেশ্য অনুসারে কয়টি আকারে বাজারে বিক্রি করা হয়? এটা হচ্ছে 3 আকারে। তাহলে হাঁস মুরগির খাদ্য বয়স ও উদ্দেশ্য অনুসারে কয়টি আকারে বাজারে বিক্রি করা হয়? 3 আকারে। নাফিস তার খামারে 4 সপ্তাহ পর খাদ্য সরবরাহ করবে, সকালে, সন্ধ্যায়, বিকালে। নিচের কোনটি সঠিক হবে? তাহলে এটা উত্তর হচ্ছে 1 আর হচ্ছে কি 3, সরি 1 আর হচ্ছে 2 দেখতে পাচ্ছি, সকাল এবং হচ্ছে সন্ধ্যায়। 4 সপ্তাহ পর খাদ্য সরবরাহ করবে, 4 সপ্তাহ পর, তার মানে সকালে এবং সন্ধ্যায় দিতে হবে। সাইলেজ তৈরিতে বায়ুরোধী অবস্থায় গাজনের জন্য প্রয়োজন ল্যাকটিক অ্যাসিড। তাহলে সাইলেজ তৈরিতে বায়ুরোধী অবস্থায় গাজনের জন্য প্রয়োজন ল্যাকটিক অ্যাসিড। পরবর্তী যে এমসিকিউ, হে তৈরি করতে সবুজ ঘাসের আর্দ্রতা কত শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে? 20%। গাভীর রাফেজ জাতীয় খাদ্য কোনটি? কাঁচা ঘাস।
তাহলে গাভীর রাফেজ জাতীয় খাদ্য কোনটি? কাঁচা ঘাস। রাফেজ জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে কোনটি থাকে? আঁশ। রাফেজ জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে কোনটি থাকে? আঁশ। হে তৈরির জন্য উপযোগী হচ্ছে ভুট্টা, মাসকলাই, সবুজ খেসারি। উত্তর দেখতে পাচ্ছি মাসকলাই এবং হচ্ছে সবুজ খেসারি। এই এমসিকিউটা আমরা একটু আগে পড়ে আসছি, এটা রিপিট হয়ে গেল। 4 নাম্বার যে অধ্যায়, এটা আংশিক। এই আংশিক দিয়ে করেছে আর এক ঝামেলা। আংশিক দেওয়ার ফলে যে কাজটা করেছে, কিছু কিছু স্কুল করেছে যে অংশটা আমাদের সিলেবাসে নাই সেটা দিয়েছে। তাহলে চিন্তা করে দেখো, আমাকে স্কুলের কোশ্চেন যখন নিতে হচ্ছে তখন আমাকে 2 বার চেক করা লাগতেছে, অনেক টাইম চলে যায় এটা করতে, অনেক টাইম চলে যায়। এখন আমি যদি বোর্ডের সামনে দাঁড়িয়ে কয়েকটা চ্যাপ্টারের নাম বলে 5 থেকে 7 মিনিট বকবক করে গেলাম, সেটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। যা হোক, কিরণ এবং দিশারি কোন ফসলের জাত? এটা হচ্ছে ধান। তাহলে কিরণ ও দিশারি হচ্ছে ধান ফসলের জাত। ধানের টুংরো রোগ, এটা খুব কমন একটা রোগ, ছড়ায় কোনটির মাধ্যমে? পাতা ফড়িংয়ের মাধ্যমে। পাতা ফড়িং হলুদ হয়ে যায় গাছ। ধানের টুংরো রোগ ছড়ায় কোনটির মাধ্যমে? পাতা ফড়িং। আই এম নট শিওর, সম্ভবত গাছ হলুদ হয়ে মারা যায়। কিরণ ও নিয়ামত কোন ফসলের জাত? হচ্ছে ধান। তাহলে আমরা উপরে দেখলাম কিরণ এবং হচ্ছে দিশারি, তার মানে এই কোশ্চেনের সাথে 71 নাম্বার কোশ্চেনটা মিল আছে। শুধুমাত্র দিশারির পরিবর্তে দেখো এখানে নিয়ামত দেয়া আছে, সেম জিনিস, এরকম পরিবর্তন হতে পারে। ধান চাষে জৈব সার কখন জমিতে প্রয়োগ করতে হবে? এটা হচ্ছে প্রথম চাষের সময়। ধান চাষে জৈব সার কখন জমিতে প্রয়োগ করতে হয়? প্রথম চাষের সময়। বাংলাদেশে ধান উৎপাদনের মৌসুম কয়টি? এটা হচ্ছে 3টি। ধান চাষের 6 শতক জমিতে কি পরিমাণ গোবর সার দিতে হয়? 120 কেজি। কোন পোকা ধানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে? এটা হচ্ছে গান্ধী পোকা। গান্ধী নামটা কেমন দিল, গান্ধী পোকা। কোন পোকা ধানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে? এটা হচ্ছে গান্ধী পোকা। ধান ফসলের টুংরো রোগের জন্য কোন জীবাণু দায়ী? ভাইরাস। ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, গল মাছ, এটা হচ্ছে ভাইরাস। ধানের টুংরো রোগের লক্ষণ হলো, ধানের টুংরো রোগের লক্ষণ হলো প্রথমে পাতার রং হালকা সবুজ হয়, গাছ টান দিলে সহজে উঠে আসে, পাতায় ডিম্বাকৃতির দাগ পড়ে। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে মূল কারণ। ওকে, 1 আর হচ্ছে 2 দেখতে পাচ্ছি। স্ত্রী চেলে পোকা পাটের কোন অংশে ক্ষতি করে? চারা গাছের ডগায় ছিদ্র করে, ছিদ্র করতে করতে একবারে গাছটা শেষ করে দিচ্ছে। কোনটির আক্রমণে পাট ক্ষেত মাঝে মাঝে গাছ শূন্য হয়? এটা হচ্ছে উড়চুঙ্গা, একেবারে সব কেটে ফেলে উড়চুঙ্গা। উড়চুঙ্গা। নিচের কোনটি দেশি পাটের জাত? CBL1। CBL1 হচ্ছে দেশি পাটের জাত। পাটের চারা গজানোর কতদিন পর ঘন দুর্বল চারা সহ আগাছা পরিষ্কার করতে হয়? 15 থেকে 20 দিন। কোনটি কলা গাছের রোগ? এটা হচ্ছে পানামা রোগ। কোনটি কলা গাছের রোগ? এটা হচ্ছে পানামা রোগ। কলার চারাকে কি বলা হয়? তেওর। এটা খুব পরীক্ষায় আসে, ছোট প্রশ্ন হিসেবে ক নাম্বার আসতে পারে। বছরের কয় মৌসুমে কলার চারা রোপণ করা যায়? এটা হচ্ছে 3 মৌসুমে। তাহলে বছরের 3 মৌসুমে কলার চারা রোপণ করা যায়। ধান খেতে চাষ উপযোগী মাছ কোনটি? এটা হচ্ছে তেলাপিয়া। তেলাপিয়া মাছ প্রায় সব জায়গায় চাষ করা যায়। 10টি কলার চারা রোপণ করার পূর্বে কি পরিমাণ টিএসপি সার ব্যবহার করতে হবে? 2500 থেকে 4000 গ্রাম। আর এ 2.5 কেজি থেকে 4 কেজি বললেই কিন্তু হতো। কিভাবে লিখছে গ্রাম দিয়ে, এত বড় সংখ্যা। আমাদের দেশে হাঁস চাষ মানে হাঁস পালন পদ্ধতি কয়টি? 4টা। আমাদের দেশে হাঁস পালন পদ্ধতি কয়টা? 4টি। ভেড়া পালনের উদ্দেশ্য হলো পশম, চামড়া, মাংস। পশম আর হচ্ছে মাংস, এটাই হচ্ছে ভেড়া পালনের প্রধান উদ্দেশ্য। বাইরের কিছু দেশে আছে ওরা ভেড়া পালনটা করেই হচ্ছে পশমের জন্য। শরীরের কাটা অংশের রক্ত পড়া বন্ধের কার্যকর কোনটি? দুর্বা ঘাসের রস। এটা একবার পরীক্ষিত, আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি এটা দেখেছি, আমরা নিজেরাও কয়েকবার ইউজ করেছি। আমরা বলতে আমি নিজের কথাই বলতেছি। ওকে, সর্দি কাশি নিরাময় নিচের কোনটি বেশি কার্যকর? তুলসী। বদহজম ও আমাশয় নিরাময়ে ব্যবহৃত হয় কোন উদ্ভিদ? থানকুনি। তুলসী পাতার রস কোন রোগে বেশ উপকারী? সর্দি কাশিতে। তুলসী পাতার রস কোন রোগে বেশ উপকারী? সর্দি কাশিতে। অধ্যায় 5, এটাও কিন্তু আংশিক। এই আংশিক দেয়া হয়েছে ঝামেলা, সম্পূর্ণ অধ্যায় দিত কোনো সমস্যা নাই। অবস্থান এবং বিস্তৃতি ভেদে বনাঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। নিচের কোন বৃক্ষগুচ্ছ ম্যানগ্রোভ বনের? এটা আমরা তো অনেক আগে থেকেই পড়ে আসি, বিভিন্ন ক্লাসেই পড়ে আসছি। ম্যানগ্রোভ ফরেস্ট, গেওয়া, গরান এবং হচ্ছে বাইন গাছ।
কোন বনে অধিকাংশ উদ্ভিদ ঊর্ধ্বমুখী বায়বীয় মূল আছে? ম্যানগ্রোভ বন। কৃষি বনের বৈশিষ্ট্য হলো প্রান্তিক ভূমিজ সম্পদ ব্যবহার হয়, রাইট? এবং হচ্ছে কি একই জমি বারবার ব্যবহার করে অধিক উৎপাদন ব্যবস্থা করা হয়। নেক্সট হচ্ছে কাগজের বন্ড তৈরিতে ব্যবহৃত মানে কাঠ হলো কোনটা? এটা হচ্ছে দেবদারু এবং হচ্ছে সেগুন গাছ। দেবদারু গাছ অনেক লম্বা হয়, দেবদারু এবং হচ্ছে সেগুন গাছ। সর্বশেষ বন আইন সংশোধন করা হয় কত সালে? 1996 সালে। বন আইন লঙ্ঘনে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা হয়? 50,000 টাকা। আলহামদুলিল্লাহ, তোমাদের ফ্রিতে আমি অনেকগুলো এমসিকিউ দিয়ে দিয়েছি আমার পেইড কোর্স থেকে, যেটা অনেকে তোমাকে কেউ দেবে না। পিডিএফ কোর্স, হোয়াটসঅ্যাপ, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করবে, এটা আমাদের অফিসিয়াল নাম্বার, অথবা www.rajuacademy.com, এখানে সার্চ করলেই তোমরা কিন্তু পিডিএফটা অর্থাৎ সম্পূর্ণ কোর্সটাই নিতে পারবে। পিডিএফ কোর্স হচ্ছে তোমাকে পিডিএফটা দেওয়া হবে এবং পিডিএফের কোন প্রশ্নগুলো পরিবর্তন হয়ে আসতে পারে এর জন্য একটা গাইডলাইন দেওয়া হবে। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। আমি যেভাবে গাইডলাইনটা দিয়েছি, নিশ্চিত থাকো এক্সাম তোমার ভালো হবেই। অনেক ভালো থাকো, তোমাদের মধ্যে শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।